বিশ্ব বাংলায় আমন্ত্রণ, কাজী সাইদ আছি আপনাদের সঙ্গে। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাজ্যে সাংবাদিক সুমনের স্মরণে শেষান্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে অংশ নিলেন প্রবাসী বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি। 2026 সালের শুরুতেই রূপ নিয়েছে চরম ট্র্যাজেডিতে। এবং সরকারের এক মাসে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন তথ্যমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় কাজ চলছে। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, চলুন বিস্তারিত খবরে। প্রয়াত সাংবাদিক সুমনের স্মরণে শেষান্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সভায় এই আয়োজন করা হয়। লন্ডন ব্যুরো চিফ চৌধুরী মুরাদের প্রতিবেদনে বিস্তারিত। যুক্তরাজ্যের বার্মিংহামে বসবাসরত বাংলা মিডিয়ার প্রতিভাবান সাংবাদিক কমিউনিটি ব্যক্তিত্ব লন্ডন বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য গেল ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে সফরকালীন সময়ে হৃদরোগে আক্রান্ত হয়ে বড়লেখায় প্রয়াত সাংবাদিক কায়সারুল ইসলাম সুমন স্মরণে শেষান্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। I'm the Member of Parliament for Birmingham Perry Bar. I've attended to pay tribute to Shuman. He was a committed journalist. His loss, but the whole of the community. শেষান্ত আসলে একটি স্মারকগ্রন্থ, যেখানে আমি সম্পাদনার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি অকাল প্রয়াত কায়সারুল ইসলাম সুমন সাংবাদিক, যিনি তার জীবন কর্ম এবং সবকিছু আর এই বইটি উৎসর্গ করা হয়েছে সুমনের পরিবারকে। বইটির মূলক উন্মোচন হয়েছে, কিন্তু সুমন ভাই শেষ হয়ে গেছেন, বা অর্থাৎ সুমন ভাই আমাদের মাঝ থেকে চলে গেছেন। সুমন ভাই প্রস্থানটা আসলে হয়তো তিনি চলে গেছেন পরপারে, কিন্তু আমাদের হৃদয় থেকে তিনি কখনো মুছে যাবেন না। সুমন ভাই সত্যিকার অর্থে একজন ভালো মনের মানুষ ছিলেন। তিনি এই প্রজন্মের যত সাংবাদিকরা রয়েছেন তারা সবাই ওনাকে অনেক অন্তঃস্থ থেকে সবসময় স্মরণ করবেন। প্রত্যেকের মনে এই সুমন ভাই, এই যে বার্মিংহামের যে কোনো মানুষের যে কোনো ধরনের বিপদ, দ্য ফার্স্ট পার্সন দ্য সুমন ভাই। সুমন ভাইরে আসলে আমরা স্মরণ করি। 90 দশকে বার্মিংহামে আবির্ভাব ঘটে এবং সে একজন অত্যন্ত শান্তশিষ্ট এবং নিষ্ঠাবান সাংবাদিক ছিলেন এবং কমিউনিটি ওয়ার্কার। সোমবারে লন্ডন বাংলা প্রেস ক্লাবে এক সভার মাধ্যমে গ্রন্থটির মোড়ক উন্মোচিত হয়। গ্রন্থটির সম্পাদনা করেছেন সুমনের প্রিয়ভাজন অনুজ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য, রানার টিভি বার্মিংহামের বিশেষ প্রতিবেদক নুরুল হক শিপু। এ সভায় গ্রন্থটির প্রকাশনায় নুরুল হক শিপুর উদ্যোগের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রয়াত কায়সারুল ইসলাম সুমনের প্রবাসে বাংলা মিডিয়ার অবদানে চিরস্মরণীয় হয়ে থাকবেন বলে প্রত্যাশা প্রকাশ করা হয়। চৌধুরী মুরাদ, বাংলা টিভি নিউজ, লন্ডন। 2026 সালের শুরুতেই ভূমধ্যসাগর হয়ে ইউরোপে পাড়ি জমানোর চেষ্টা চরম ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। বছরের প্রথম 2 মাসেই এই রুটে অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং বিভিন্ন মানবাধিকার সংগঠনের তথ্যে এক ভয়াবহ চিত্র ফুটে উঠেছে। IOM এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী 2026 সালের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে ভূমধ্যসাগরে অন্তত 655 জন অভিবাসন প্রত্যাশী প্রাণ হারিয়েছেন অথবা নিখোঁজ হয়েছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় দ্বিগুণেরও বেশি। বিস্ময়কর বিষয় হলো, ইউরোপে অনিয়মিত প্রবেশের সংখ্যা কমলেও মৃত্যুর হার উল্টো বেড়েছে। এদিকে ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সংস্থা ফ্রন্টেক্স এবং গবেষকরা এই প্রাণহানির জন্য কয়েকটি প্রধান কারণ চিহ্নিত করেছেন। তার মধ্যে প্রাকৃতিক দুর্যোগ, পাচারকারীদের নিষ্ঠুরতা ও রুট পরিবর্তন। এবারে বাংলাদেশ প্রসঙ্গ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগের 10 টাকা মূল্যমানের একটি স্মারক ডাক টিকিট উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে তিনি 10 টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, 5 টাকা মূল্যমানের একটি ডাটা কার্ড এবং একটি বিশেষ সিল মোহর উদ্বোধন করেন। বুধবার সকালে সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দপ্তরে এসবের উদ্বোধন করেন তিনি। বিগত 1 মাসে সরকারের চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি জানিয়েছেন, সরকার সামাজিক সুরক্ষা, অর্থনীতি, প্রশাসন, শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও রাষ্ট্রীয় মূল্যবোধের প্রতিটি অঙ্গনকে স্পর্শ করার লক্ষ্যে বহুমুখী উদ্যোগ ও কর্মসূচি বাস্তবায়ন করছে। বুধবার সকালে সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি এসব তথ্য তুলে ধরেন। বিস্তারিত বুলবুল আহমেদের প্রতিবেদনে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয়লাভ করে সরকার গঠনের পর বেশ কিছু পদক্ষেপ হাতে নেয় প্রধানমন্ত্রী তারেক রহমান। এক মাস পর বুধবার সকালে সচিবালয়ে নিজ দপ্তরে সরকারের চলমান কর্মসূচির অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনার চিত্র তুলে ধরতে সংবাদ সম্মেলনে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সংবাদ সম্মেলনের শুরুতেই সরকারের হাতে নেওয়া ফ্যামিলি কার্ড প্রকল্প, খাল খনন শুরু, ইমাম, মুয়াজ্জিন ও অন্যান্য ধর্মীয় সেবকদের জন্য সম্মানী ভাতা চালু করা সহ বেশ কিছু সফলতার চিত্র তুলে ধরেন তিনি। প্রতিটি পরিবারের প্রধান নারী সদস্যকে আমরা ফ্যামিলি কার্ড দিব এবং তার পাইলট প্রজেক্টের কাজ আমরা ইতিমধ্যেই শুরু করেছি। সরকারের মাত্র 21 দিনের মাথায় মাননীয় প্রধানমন্ত্রী এই পাইলট কর্মসূচি উদ্বোধন করেছেন। চলমান প্রকল্প ছাড়াও কৃষক কার্ড চালুর উদ্যোগ, ডেঙ্গু ও যানজট নিয়ন্ত্রণ, বন্ধ থাকা শিল্প কলকারখানা চালু সহ সরকারের গৃহীত উল্লেখযোগ্য পদক্ষেপগুলো তুলে ধরেন তথ্যমন্ত্রী। 100 কোটি টাকা পর্যন্ত বিদেশি বিনিয়োগ প্রত্যাবাসনে কেন্দ্রীয় ব্যাংকের পূর্ব অনুমোদনের যে বাধ্যবাধকতা ছিল, এই বাধ্যবাধকতা আর লাগবে না। পরে জ্বালানি সংকট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সংকট মোকাবেলায় কাজ করছে সরকার। বলেন, সরকারের নেওয়া পদক্ষেপে কোনো ধরনের সংকট তৈরি হবে না। দক্ষতার সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এখনো পর্যন্ত কোনো ধরনের কোনো জ্বালানি মূল্য বৃদ্ধির সিদ্ধান্ত হয়নি। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী জানিয়েছেন তেলের দাম বাড়বে না, তাই প্রয়োজনের অতিরিক্ত তেল মজুত করে কেউ লাভবান হতে পারবে না। আমাদের পরিকল্পনা অনুযায়ী যদি সবকিছু চলে, তাহলে আমরা আশাবাদী যা কোনো সংকট আমাদেরকে স্পর্শ করতে পারবে না। এ সময় মব সন্ত্রাসকে কঠোর হাতে দমন করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আইনের শাসন প্রতিষ্ঠা করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ। বুলবুল আহমেদ, বাংলা টিভি, ঢাকা। গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙচুর করেছেন এক ছেলে। গাইবান্ধার সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে এই ঘটনাটি ঘটে। পরে কবর ভাঙচুরের একটি ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার ঝড় ওঠে। জুনাইদ আহমেদের প্রতিবেদনে বিস্তারিত। গাইবান্ধায় জমির অংশ কম পাওয়ায় বাবার কবর ভাঙ করেছেন এক ছেলে। মঙ্গলবার বেলা 1:30টার দিকে গাইবান্ধা সদর উপজেলার আনালের তাড়ি গ্রামে এই ঘটনা ঘটে। পরে কবর ভাঙচুরের একটি ভিডিও সন্ধ্যার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। ছড়িয়ে পড়া 48 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় বাড়ির পাশে কবরের চারপাশে বাঁশের খুঁটি ও প্লাস্টিকের জাল দিয়ে ঘেরা কালো প্যান্ট ও ফুল হাতা গেঞ্জি পরা এক যুবক কবরের বেড়া ভাঙ করছেন। করার শব্দ শোনা যাচ্ছিল। কবরের বেড়া ভাঙ করে তিনি শান্ত হন। এলাকাবাসীর ভাষ্য, গ্রামের আব্দুল মান্নান মারা যাওয়ার আগে 4 বিঘা জমি তার বড় ছেলে জালালউদ্দিন, দ্বিতীয় ছেলে ইকবাল মিয়া, তৃতীয় ছেলে রেজ্জাক মিয়া, চতুর্থ ছেলে এজাদুল মিয়া ও পঞ্চম ছেলে শাহ আলমের মধ্যে ভাগ করে দেন। দ্বিতীয় ছেলেকে বেশি জমি দেয়া হয়েছে এবং শাহ আলমকে কম জমি দেয়া হয়েছে, এটাই শাহ আলমের অভিযোগ। ক্ষুব্ধ শাহ আলম গতকাল বেলা 1:30টার দিকে তার বাবার কবরে গিয়ে ভাগ করেন। বাবার কবর দেয়া হয় দ্বিতীয় ছেলে ইকবাল মিয়ার জায়গায়। কবর ভাঙচুরের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন খোলাহাটি ইউনিয়ন পরিষদের 3 নম্বর ওয়ার্ডের সদস্য আব্দুল হাই। তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি সমাধান করা হয়েছে। ছেলেটি যে ঘটনা ঘটিয়েছে তা অত্যন্ত দুঃখজনক। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। মা, কেন আমাকে একা রেখে চলে গেছো? আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারোনি? কবর থেকে বের হও মা। দিনের পর দিন সৎমায়ের অত্যাচার সহ্য করতে না পেরে মায়ের কবরের সামনে এভাবেই কাঁদছিল একটি মেয়ে। ঘটনাটি কুমিল্লার লালমাই উপজেলার। এই ঘটনা জানাজানি হলে সেই মেয়েটি ও তার সৎ মাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। জুনায়েদ আহমেদের আরও একটি প্রতিবেদন। মা, কেন আমাকে একা রেখে চলে গেছো? আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারোনি? কবর থেকে বের হও মা। দিনের পর দিন সৎমায়ের
ব্যাপারটা সহ্য করতে না পেরে মায়ের কবরের সামনে এভাবেই কাঁদছিল মেয়েটি। ঘটনাটি কুমিল্লার লালমাই উপজেলার। এই ঘটনা জানাজানি হলে গেল মঙ্গলবার সকাল 11টায় সৎমা ও মেয়েটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হয়। এ সময় তার সৎমা উপস্থিত হয়ে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করেন এবং ভবিষ্যতে এমন আচরণ আর করবেন না বলে প্রতিশ্রুতি দেন। আমরা তার অবজারভেশন থাকি যদি 1 মাসের ভিতরে এই মেয়েদের দায় সঠিকভাবে পালন না করে, খাওয়া দাওয়া থেকে শুরু করে শাসনটা আদরতা স্কুল লেখাপড়া যদি না করো আমরা কিন্তু ব্যবস্থা নিতে পারি। জানা গেছে 12 বছর বয়সী সামি আক্তার উপজেলার পোহনকুচা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা। প্রায় 4 বছর আগে তার মা মারা, এরপর তার বাবা দ্বিতীয় বিয়ে করে বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। বাবার অনুপস্থিতিতে সৎ মা আয়েশা আক্তারের সঙ্গে বসবাস করতে গিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয় বলে অভিযোগ ওঠে। স্থানীয় সূত্রে জানা গেছে কিশোরীকে প্রায় করে তার সৎমা, এমনকি সম্প্রতি টানা 2 দিন ধরে ঘরের ভেতরে রেখে নির্যাতনের ঘটনাও ঘটান। এই বিষয়ে বাবাকে জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ এলাকাবাসীর। ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাহমিনা মিতু বিষয়টি গুরুত্বের সঙ্গে আমলে নেন এবং তদন্তের নির্দেশ দেন। পরে সৎমা ও মেয়েটিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাজির করা হলে সৎমা জানান মেয়েটির ওপর আর করবেন না। এরপর তাকে মুসলেকায় ছেড়ে দেওয়া হয়। আয়েশা আক্তার ভবিষ্যতে যে কাজ করবে না, মডেল মুসলেকা দেওয়ার কারণে তাকে এই বিষয়টা আমরা তাকে মেয়েটা তার কাছে দিয়ে আমরা বিষয় সমাধান করেছি। আপনাকে আইন সম্পর্কেও ধারণা দেওয়া হচ্ছে, এটা কিন্তু একটা অপরাধ। জি, আমি কোনোদিন আমি করছি, আমি সবার হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে আসছি, আমার ক্ষমা করে না। আমি কোনোদিন মায়ের আমি খাওয়ানো পড়ানো কাছে রাখবো সবকিছু কোনোদিন মায়ের গায়ে কোনো হাত দিতাম না। জুনায়েদ আহমেদ, বাংলা টিভি। বিশ্ববাংলা বিরতি নিচ্ছের পর আরও যা থাকবে। মালদ্বীপে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলে পাকিস্তানকে হারিয়ে জয় পায় বাংলাদেশ। হাজারো ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসের রূপ নেয় উৎসবে। আমার কোথায় কোথায় কোনো সমস্যা নেই। হ্যাঁ, বিশ্ববাংলায় বিরতি নিচ্ছে, এরপর আরও যা থাকবে। মালদ্বীপে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলে পাকিস্তানকে হারিয়ে জয় পায় বাংলাদেশ। হাজারো ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস রূপ নেয় উৎসবে। বিরতির পর বিশ্ববাংলায় আরও একবার স্বাগত। ঈদ উল ফিতরের ছুটিকে ঘিরে মালয়েশিয়ায় বিদেশিদের উপরে পরিচালিত অভিযান নিয়ে দেশটিতে তীব্র আলোচনা সমালোচনা শুরু হয়েছে। বিশেষ করে উৎসবের সময় এই ধরনের অভিযান পরিচালনার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিভিন্ন মহল। মালয়েশিয়ার সাবেক আইনমন্ত্রী জাইদ ইব্রাহিম জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে কঠোর আইন প্রয়োগ মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনাহীনতার পরিচায়ক। বিষয়টি খুবই অমানবিক। এদিকে অফস ওমনিপ্রেজেন্ট নামে পরিচালিত ওই অভিযানে বাস টার্মিনাল, শপিং মল এবং অন্যান্য জনবহুল এলাকায় ব্যাপক তল্লাশি চালানো হয়েছে। অভিযানের লক্ষ্য বিদেশিদের কাগজপত্র যাচাই করে তাদের অবস্থানের বৈধতা নিশ্চিত করা। তবে একযোগে শত শত মানুষের উপরে এমন যাচাই বাছাই পরিচালনা নিয়ে প্রশ্ন উঠেছে, বিশেষ করে যখন পুরো দেশ উৎসবের প্রস্তুতিতে ব্যস্ত। মালদ্বীপে অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলে পাকিস্তানের মুখোমুখি হয় বাংলাদেশ ফুটবল দল। দেশটির জাতীয় স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হয়। হাজারো ফুটবল প্রেমীদের উচ্ছ্বাসে পুরো স্টেডিয়াম এক উৎসবের মঞ্চে রূপ নেয়। পুরো ম্যাচ দুর্দান্ত খেলে 2-0 ব্যবধানে জয়ী হয় বাংলাদেশ। মালদ্বীপ প্রতিনিধি সোহেল রানার প্রতিবেদনে বিস্তারিত। গত 23 মার্চ মালদ্বীপের জাতীয় স্টেডিয়ামে শুরু হয় অনূর্ধ্ব 20-এর সাব চ্যাম্পিয়নশিপ 2026। তারই ধারাবাহিকতায় টুর্নামেন্টের গ্রুপ বিতে থাকা প্রথম ম্যাচের মুখোমুখি হয় বাংলাদেশ বনাম পাকিস্তান। খেলার শুরু থেকেই দুই দলই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। বাংলাদেশ দল বল দখলে রেখে আক্রমণ সাজানোর চেষ্টা করে, অন্যদিকে পাকিস্তান দল পাল্টা আক্রমণের ভরসা রাখে। মাঠে দুই দলের খেলোয়াড়দের মধ্যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যায়।
গ্যালারিতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা লাল সবুজের পতাকা হাতে নিজেদের দলকে জোরালো সমর্থন দেন। পাকিস্তানের সমর্থকরাও তাদের দলকে উৎসাহিত করতে পিছিয়ে ছিলেন না। পুরো স্টেডিয়াম জুড়ে সৃষ্টি হয় এক প্রাণবন্ত পরিবেশ। টুর্নামেন্টে টিকে থাকতে গুরুত্বপূর্ণ এই ম্যাচে জয়ের লক্ষ্যে মাঠে নামে দুই দল। কৌশলগত প্রস্তুতির ফল মিলিয়ে অভিষেক ম্যাচেই রোনান সুলিবানের জোড়া গোলে বাংলাদেশ 2-0 ব্যবধানে জয় তুলে নিয়ে পূর্ণ 3 পয়েন্ট অর্জন করে। প্রবাসীরা আসলে খুব এক্সাইটেড, কারণ আজকের যে খেলাটা ছিল অসাধারণ একটা খেলা। দেখেন প্রতিটা মুহূর্তে কিন্তু বাংলাদেশ পাকিস্তানকে কিন্তু চাপে রাখছে। তো সেক্ষেত্রে আমি বিশেষ করে আমাদের যে উদীয়মান যে তারকা সে যে পরপর 2টা গোল দিছে, এটা আসলে অসাধারণ। আমরা প্রবাসীরা যে এবারে ঈদের যে উদযাপনটা ছিল সেটা আমরা আজকের খেলাটা দেখে কিন্তু উদযাপন করছি। আজকে আমরা খেলা খুব সুন্দর অনুভব করছি এবং খুব আনন্দ করছি, কারণ বাংলাদেশ 2টা গোলে পাকিস্তানের সাথে জিতছে। এবং এইখানে গতকালকে ছিল মালদ্বীপের সাথে শ্রীলঙ্কার খেলা, ওই থেকেও আজকে প্রায় 500-700 দর্শক বেশি হয়েছে, যা কিনা সব বাংলাদেশি প্রবাসী। বাংলাদেশ পাকিস্তানের এই গুরুত্বপূর্ণ ম্যাচ ঘিরে মালদ্বীপের ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক আগ্রহ ও উত্তেজনা। এখন দেখার বিষয় শেষ পর্যন্ত কে হাসে বিজয়ের হাসি। সোহেল রানা, বাংলা টিভি, মালদ্বীপ। আবুধাবিতে ইয়োর্স হোম প্রপার্টি ম্যানেজমেন্ট এবং হাজি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের উদ্যোগে ইসালে সওয়াব মাহফিল ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। আবুধাবি প্রতিনিধি আব্দুল মান্নান জানিয়েছেন, ঈদ উল ফিতরের দ্বিতীয় দিনে এই আয়োজন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও আবুধাবি বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ আবুল বশর সিআইপি। সঞ্চালনা করেন মোহাম্মদ সালাউদ্দিন। এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউএই বিএনপি কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, গাউসিয়া কমিটির বাংলাদেশ আবুধাবি শাখার সভাপতি আসলাম উদ্দিন হাশেম, আবুধাবি বিএনপি নেতা সাইদুল ইসলাম জাবেদ, মীর নাসিরউদ্দিন গাজী সেলিম সহ অন্যান্য নেতৃবৃন্দ। অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন ইলিয়াস ভুইয়া, সেলিমুল্লাহ, আরিফুদ্দিন, বাচামিয়া, বাদশামিয়া, আবু রসল, মুসাফা, বিএনপি সভাপতি রুহুল আমিন তালুকদার, আবু তাহের, শওকত হোসেন, কামাল উদ্দিন এবং জাহাঙ্গীর আলম সহ আরও অনেকে। অনুষ্ঠান শেষে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা মামুতাজ আল কাদেরি। বিশ্ব বাংলা শেষ করব, তার আগে এক নজরে সবগুলো শিরোনাম জানাব। যুক্তরাজ্যে সাংবাদিক সুমনের স্মরণে শেষান্ত স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন। লন্ডন বাংলা প্রেস ক্লাবের আয়োজনে অংশ নিলেন প্রবাসী বাংলাদেশিরা। ভূমধ্যসাগরের রেকর্ড সংখ্যক অভিবাসন প্রত্যাশীর প্রাণহানি 2026 সালের শুরুতেই রূপ নিয়েছে চরম ট্র্যাজেডিতে। সরকারের 1 মাসে জনকল্যাণ ও সামাজিক সুরক্ষায় বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে, জানালেন তথ্যমন্ত্রী। জ্বালানি সংকট মোকাবেলায় কাজ চলছে। এবং মালদ্বীপে অনূর্ধ্ব-20 সাফ চ্যাম্পিয়নশিপে ফুটবলে পাকিস্তানকে হারিয়ে জয় পায় বাংলাদেশ। হাজারো ফুটবল প্রেমীদের উচ্ছ্বাস রূপ নেয় উৎসবে। এই ছিল বিশ্ব বাংলায়। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।